তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা চলে এসেছি, আমি রাহুল এবং আমার সাথে রয়েছে বিপ্লয়। আমরা কথা বলবো লখনৌ এবং পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটা হলো সেই ম্যাচটার বিষয় নিয়ে, যে পাঞ্জাব কতটা শক্তিশালী এই ম্যাচ শেষে বোঝা গেল, এটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা একটু কথা বলে নেব যে ভাই শর্টে বলে নেব যে কোন টিমটা একটু শক্তিশালী, সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। তো প্রথমে বলে নেই ভাই, পাঞ্জাব কিন্তু আমরা দেখতে পাই যে প্রথমে বোলিং করে এবং কি দুর্দান্ত শুরুটা না করলো পাঞ্জাব, ঠিক আছে। প্রথম ওভারেই ভাই ঝটকা দিয়ে দিল ওরা, ঠিক আছে। হ্যাঁ, এবং তারপর আমরা দেখতে পারি যে মাকরম কিছুটা আক্রমক রূপ ধারণ করে, কিন্তু সেখানেও বেশি সময় থাকতে পারেনি। কারণ কিভাবে পারবে ভাই, ওকে তো লকি ফার্গুসন আউট করে দিল। অ্যাকচুয়ালি আমরা যেভাবে দেখেছি যে অন্য ম্যাচে যেভাবে ভাই লখনৌয়ের টিম ভাই যেভাবে খেলেছে, বিশেষ করে পাওয়ার প্লেতে, সেই রূপটা আজকে আমরা দেখতে পারিনি। কারণ ওদের ভাই যে ভাই প্রথম তাবড়তোড় খেলে মিচেল মার্শ, সেকে ভাই প্রথম বলেই আউট করে দিয়েছে অর্শদীপ সিং। যে বলটা ডাললো ভাই সে বুঝতেই পারেনি, এমনভাবে ভাই সারপ্রাইজ দিয়ে দিয়েছে বলটা করে। তারপর আমরা দেখলাম যে এডেন মাকরম কিছুটা খেললেও, তারপর আমরা দেখলাম যে ফার্গুসন তাকেও আউট করে দেয়, একটা ইনসাইড এজ লেগে তাকে আউট হয়ে যায়। তারপর ভাই 4 নম্বরে ঋষভ পান্ত আসলেও ভাই ঋষভ পান্ত ভাই খেলতে পারেনি। আমরা দেখলাম যে ম্যাক্সওয়েল এসে ভাই আনকমন প্লেয়ার এসে ভাই তাকে আউট করে দিল। বুঝতে পারি না ঋষভ পান্ত কিভাবে খেলছে ভাই। এখন তো সে ক্যাপ্টেন একজন ভাই, একজন শুধু শুধু প্লেয়ার নয়, একজন ক্যাপ্টেন, তারপর তার পাশাপাশি প্লেয়ার, ঠিক আছে না? কারণ হচ্ছে কি, দিল্লিতে খেলার পরও তখনও ক্যাপ্টেন ছিল, কিন্তু আমার মনে হচ্ছে তখন এত প্রেসার ছিল না। এক তো ভাই 27 করোড় টাকার প্রেসার, দ্বিতীয়ত ও জানে যে এই যে দলের মালিক ও ভাই ছাড়বে না, সেই প্রেসার নেই। হ্যাঁ, আমার মনে হচ্ছে ঋষভ পান্তকে ফ্রি যদি ছাড়া হয় তাহলে হয়তো বা সে আরো ভালো খেলতে পারে। কিন্তু ঋষভ পান্তের ফর্ম একটা বড় কনসার্ন, এবং সাথে আমি বলবো লখনৌর বোলিং অর্ডারও কিন্তু একটা বড় কনসার্ন। আমরা যদি দেখি, হ্যাঁ ব্যাটিং অর্ডার বলবো আমি ঠিকঠাক আছে, তারপরও লখনৌর বাইরের ভাই ব্যাটিং আছে, কিন্তু ভাই বাইরের বোলার নেই। যেমন আমরা দেখেছি যে পাঞ্জাবের ভাই আজকে খেলেছে ভাই ফার্গুসন, তাছাড়া ভাই অজমতুল্লাহ অমরজাই একজন ভাই অপশন আছে, তাছাড়া ভাই মার্কো অ্যানসন ভালো বোলার। সেই অপশনগুলো ভাই লখনৌর কাছে নেই, একটা অপশনও নেই, একটাও বাইরের বোলাররা কিনে তো কি স্ট্র্যাটেজি নিয়ে ওরা মাঠে নেমেছে জানি না। তবে ওরা হয়তো ভেবেছিল যে ওদের যে প্লেয়ার ছিল ময়াঙ্ক যাদব, মহসিন খান হোক, আবাস খান হোক, হয়তো তারা ওদের উপর জোর দিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি দুইটা প্লেয়ারই ওরা হয়তো পুরো সিজন মিস করবে। আমরা দেখেছি যে মহসিন খান এবং আবেশ খান ভাই মায়াঙ্ক যাদব এই প্লেয়ারগুলোকে ভাই অনেক টাকা খরচ করেছে, তারা ইন্ডিয়ান পেসারের উপর অনেক টাকা খরচ করেছে, কিন্তু সেই প্লেয়ারগুলো ভাই ম্যাচ শুরু হওয়ার আগে, ইভেন ভাই আইপিএল শুরু হওয়ার আগেই ভাই ইভেন ভাই প্র্যাকটিস ম্যাচ খেলে ইনজুর্ড হয়ে গেছে। আর তারপরে আমরা দেখলাম যে শার্দুল ঠাকুর ভাই আনসোল্ড গিয়েছিল ভাই, কিন্তু তাকে শেষ পর্যন্ত আনলো এবং প্রথম ম্যাচও ভালো করেছে, দ্বিতীয় ম্যাচও ভালো খেলেছে। আজকে ভাই ভালোই বোলিং করেছে, কিন্তু ভাই প্রেসার দেওয়ার মতো আর সাথে কোনো বোলার ছিল না। তাদের যে মেইন বোলার রবি বিষ্ণুই, তাকেই যেভাবে চক্কা লাগালো প্রথমত প্রভসিমরন সিং, এবং তারপর আমরা দেখতে পাই যে কিভাবে শ্রেয়স আইয়ার এবং সাথে নেহাল বেদেরায় ব্যাটিং করেছে। তো এক কথায় ক্লিনিক্যাল পারফরমেন্স আমরা দেখতে পাই পাঞ্জাবের কাছ থেকে, এবং আমি সেখানে আবারও ভাই যে ক্রেডিটটা গত বছর পাইনি শ্রেয়স আইয়ার, আমি এই ক্রেডিটটা এবার দিতে চলেছি। কারণ গতবার সবাই বলছে যে গৌতম গম্ভীর এই করে দিয়েছে, গৌতম গম্ভীর সেই করে দিয়েছে, কিন্তু সেখানে একটা প্লেয়ার কিন্তু শ্রেয়স আইয়ারও ছিল, ওকে কিন্তু ক্রেডিট দেওয়া হয়নি। এবং এখন বোঝা যাচ্ছে যে আসলে শ্রেয়সের কতটুকু দরকার ছিল কেকেআর টিমে। শ্রেয়সের মিডলে এসে যেভাবে ওই দৌড়ে খেলে না, আজকেও দেখো একটা উইকেট যাওয়ার পর যেভাবে দৌড়েছে ভাই, তারপর নেহাল বেদেরা এসেছে ভাই, ওকেও বলছে ভাই ফ্রি ছেড়ে দিয়েছে ওকে। আমরা দেখেছি যে নেহাল বেদেরা আসার পর ও কিছুটা বল খেয়েছে, কিন্তু তারপর যেভাবে খেলেছে তাবড়তোড় খেলেছে ভাই, পুরো ছাড় দিয়ে দিয়েছে ওকে। তো এইরকম ভাই ক্যাপ্টেনশিপ হওয়া দরকার ভাই, সিচুয়েশন বুঝে খেলে, ঠিক আছে না? ঋষভ পান্তের মতো না ভাই, এক বলে এসে ভাই গুড়িয়ে দিলাম আর আউট হয়ে গেলাম। আমরা দেখেছি যে শ্রেয়সের ভাই অনেক স্ট্রাইক রেটে খেলেছে, কীভাবে ভাই শর্ট বলের খিলাফ কীভাবে ভাই ছক্কা মেরেছে। শার্দুল ঠাকুর ভাই প্রথমে দেখলাম আবেশ খান ওকে শর্ট বল ঢেলেছে ভাই, কীভাবে ছক্কা মেরেছে মাঠের বাইরে, যেই শর্ট বল ডালে। এখন আমরা এক সময় দেখেছি যে শ্রেয়সের উপর অনেক প্রশ্ন উঠেছিল, যে শ্রেয়সের ভাই প্রশ্ন করা হয়েছিল যে শর্ট বল খেলতে পারে না, কি করতে পারে না। ইভেন ভাই প্রেস কনফারেন্সে ওকে ভাই ডেডিকেটলি ভাই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি কিভাবে ভাই সুধার নিয়েছে। এটাই বল ভাই ডাললেই ভাই মাঠের বাইরে। এখন এটাই সব প্রত্যেকটা প্লেয়ারকে ইমপ্রুভ করতে হবে। যদি তোমার কোনো একটা জায়গা ভাই উইক পয়েন্ট থাকে, তো এটাকে তোমার কমজোরি নয়, এটাকে তোমার স্ট্রেংথ বানাতে হবে। তো সেটা শেষের করতে পেরেছে খুব ভালো হবে। এবং অন্যদিকে যদি বলি প্রভসিমরন সিং এর কথা বলতে হয়, আজকে যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছে, কারণ লখনৌর এই পিচটা কিন্তু ব্যাটিং এর জন্য এত বেশি উপযোগী ছিল না। হ্যাঁ, এটা একটু স্লো পিচ ছিল। আমরা দেখেছি যে প্রথমে দেখেছিলাম যদিও ভাই লখনৌয়ের টিম পরে ভাই ব্যাটিং করে 172 রান বানিয়ে দিয়েছে, ঠিক আছে না? 171 রান বানিয়েছে এবং 172 রানের টার্গেট দিয়েছে। প্রথমে তো ভাই ওদের 3 উইকেট হারার পর আমি ভেবেছিলাম ভাই যে মনে হয় না 150 পার করতে পারবে একদম ভাই, সেটা ভালো। আইশ বাদিনী এসে ভালো খেলেছে এবং নিচের দিকে এসে আব্দুল সমাদ এসে ভাই কিছুটা ভালো খেলে 27 রান বানিয়েছে ভাই। ভাই ওরা 170 পার করেছে। তবু বুঝলাম যে পাঞ্জাবের যে টিমটা আছে অনেক ভাই ব্যাটিং স্ট্রং টিম,
ঠিক আছে না, শশাঙ্ক সিং আসেনি, ম্যাক্সওয়েল আসেনি ভাই, স্টোনিস আসেনি, তারা নেহাল বদ্রিকে ডিরেক্টলি ভাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পাঠিয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে 172 রান ভাই আমরা 20 ওভারে গিয়ে ভাই চেস করলে হবে না, আমরা এর আগেই চেস করতে হবে, ঠিক আছে না, সেই জন্য তারা ইম্প্যাক্ট প্লেয়ার এনেছে ভাই, অনেক ভাই প্লাস পয়েন্ট সেটা, ঠিক আছে না, আরও বড় বড় ম্যাচ আসবে তাদের জন্য ভাই অনেকটা প্লাস পয়েন্ট হয়ে গেছে একদম। তো অবশেষে যা দেখতে পেলাম যে পাঞ্জাব কনভিন্সেন্টলি 2টা ম্যাচ জিতে গেল, এবং আমরা যেটা ভেবেছিলাম ভাই, আমরা ম্যাচ শুরু হওয়ার প্রথমেই ভেবেছিলাম যে পাঞ্জাব এবার কিছু একটা করবে, এবং ডেফিনেটলি, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে 3টা টিম সবসময় নিচে থাকতো, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব এবং আরসিবি, এবার কিন্তু 3টা টিমই 2টো করে ম্যাচ খেলেছে এবং তাদের প্রত্যেকটা ম্যাচ কিন্তু ওরা জিতে নিয়েছে। এবার আমরা দেখেছি যে গত বছরের তুলনায় একটু আলাদা হয়ে গেছে। গত বছর ভাই 3টে টিম SRH, KKR এবং RR টপে ছিল, এবার ওরা বটমে এসে গেছে, বটমের টিম উপরে চলে গেছে। এরা প্রত্যেকে 3টা করে ম্যাচ খেলেছে, যেখানে আমরা দেখতে পাই যে এক একটা জিতই তারা পেয়েছে। যাই হোক, ওভারঅল দেখা গেল যে ভালো একটা ম্যাচ হলো এবং পাঞ্জাব দুর্দান্ত একটা জয়যুক্ত হলো। এবার দেখার বিষয় কালকে আরসিবি এবং সাথে ভাই জিটির ম্যাচ। এবার দেখার বিষয় যে কালকে কে জিতে, আরসিবির ঘরে কি আবার আরসিবি বাজি মারতে পারবে নাকি, সেটা অন্য বিষয়, ঠিক আছে। তো তোমাদের কি মনে হয় কালকের প্রেডিকশনটা কি হতে পারে, কমেন্টে বলে দিও। আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাবে। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।